দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 10টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন 4 ও 8 নম্বরের মানের এবং সেগুলোর উত্তর নিচে আলোচনা করা হলো। 1. বামাবোধিনী পত্রিকা থেকে তৎকালীন নারী সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়? 4. উত্তর 1863 সালে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রকাশিত বামাবোধিনী পত্রিকা ছিল নারী জাগরণের ইতিহাসে এক অনন্য মাইলফলক। নারী শিক্ষার প্রসার তৎকালীন রক্ষণশীল সমাজে অন্তঃপুরিকা নারীদের শিক্ষিত করার উদ্দেশ্যেই এই পত্রিকা প্রকাশিত হতো। সামাজিক সচেতনতা সতীদাহ প্রথা, বাল্যবিবাহের কুফল এবং বহুবিবাহের বিরুদ্ধে এই পত্রিকা জনমত গঠন করত। নারীদের সাহিত্য চর্চা এই পত্রিকায় নারীদের নিজেদের লেখা প্রকাশিত হতো, যা তাদের সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটাত। পারিবারিক ভূমিকা একজন আদর্শ জননী ও গৃহিণী হওয়ার জন্য কি কি গুণ থাকা প্রয়োজন তা এই পত্রিকায় নিয়মিত আলোচনা করা হতো। 2. হুতম প্যাঁচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতকের কলকাতার নাগরিক জীবনের চিত্র কিভাবে ফুটে উঠেছে? 4. উত্তর কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৎকালীন কলকাতার সমাজকে তুলে ধরেছেন। বাবু সংস্কৃতি ইংরেজি শিক্ষাভিমানী নব্য বাবুদের বিলাসিতা, মদ্যপান এবং নৈতিক অধঃপতনকে তীব্র কটাক্ষ করা হয়েছে। সামাজিক উৎসব কলকাতার চড়ক উৎসব, রথযাত্রা ও বারোয়ারি পুজোর আড়ালে চলা ভণ্ডামি ও বিশৃঙ্খলা এখানে বর্ণিত। দ্বিচারিতা সমাজের উচ্চবিত্ত মানুষের চারিত্রিক স্খলন এবং তাদের সামাজিক মুখোশ খুলে দেওয়া হয়েছে এই গ্রন্থে। 3. নীলদর্পণ নাটকটি সমকালীন বাংলার সমাজ ও রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? 4. উত্তর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ 1860 ছিল বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী নাটক। অত্যাচারের চিত্র নীলকর সাহেবরা সাধারণ চাষিদের ওপর যে অমানবিক নির্যাতন চালাত তার বাস্তব চিত্র এই নাটকে ফুটে ওঠে। জাতীয়তাবাদের উন্মেষ এই নাটকটি পড়ে এবং দেখে সাধারণ মানুষের মনে ব্রিটিশ বিরোধী মনোভাব ও দেশপ্রেম জাগ্রত হয়। আন্তর্জাতিক প্রভাব মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক এর ইংরেজি অনুবাদ জেমস লংয়ের নামে প্রকাশিত ইউরোপে নীলকরদের আসল রূপ প্রকাশ করে দেয়। 4. মেকলে মিনিট 1835 কি? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এর গুরুত্ব আলোচনা করো। 2+2 4. উত্তর 1835 সালে লর্ড বেন্টিংকের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ভারতে শিক্ষা সংক্রান্ত যে প্রস্তাব দেন তাকে মেকলে মিনিট বলা হয়। পাশ্চাত্য শিক্ষার জয় এর ফলে ভারতে প্রাচ্যবিদ্যার বদলে ইংরেজি ও আধুনিক বিজ্ঞানের চর্চা শুরু হয়। চুইয়ে পড়া নীতি মেকলে মনে করতেন উচ্চবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা ছড়িয়ে দিলে তা ক্রমে সাধারণ মানুষের মধ্যেও পৌঁছে যাবে। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। প্রশাসনিক সুবিধা ব্রিটিশদের কাজের জন্য একদল ইংরেজি জানা অনুগত কেরানি তৈরি করাই ছিল এর অন্যতম লক্ষ্য। 5. নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। 4. উত্তর বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষার প্রকৃত অগ্রদূত। স্কুল প্রতিষ্ঠা তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি সহায়তায় দক্ষিণবঙ্গ ও মেদিনীপুর জেলায় প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বেথুন স্কুল ড্রিঙ্ক ওয়াটার বেথুনকে স্কুল প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন এবং এর সম্পাদক ছিলেন। নারী শিক্ষা ভাণ্ডার শিক্ষার খরচ চালানোর জন্য তিনি একটি ব্যক্তিগত তহবিল গঠন করেছিলেন। সামাজিক লড়াই তিনি বুঝেছিলেন নারী মুক্তি ছাড়া সমাজ সংস্কার অসম্ভব, তাই তিনি নারী শিক্ষাকে আন্দোলনের রূপ দিয়েছিলেন। 6. রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? 4+4 8. উত্তর রামমোহন রায় মধ্যযুগীয় অন্ধকারের অবসান ঘটিয়ে আধুনিক ভারতের সূচনা করেছিলেন। সমাজ সংস্কার 1829 সালে সতীদাহ প্রথা বিলোপে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি নারী অধিকার ও সম্পত্তির উত্তরাধিকারের পক্ষে সওয়াল করেন। ধর্মীয় সংস্কার তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং পৌতলিকতার বিরোধিতা করে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। উপনিষদের ব্যাখ্যা দিয়ে তিনি ধর্মের উদার রূপ তুলে ধরেন। শিক্ষা ও সংবাদপত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন এবং সংবাদ কৌমুদীর মাধ্যমে স্বাধীন সংবাদপত্রের সূচনা করেন। উপসংহার তার এই বহুমুখী আধুনিক চিন্তাধারার জন্যই তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বা ভারত পথিক বলা হয়। 7. 19 শতকের বাংলায় ইয়াং বেঙ্গল বা ডিরোজিয়ানদের সংস্কার আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা করো। 4+4 8.
উত্তর, হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীরা ইয়াং বেঙ্গল নামে পরিচিত। যৌক্তিকতা, তারা প্রতিটি প্রচলিত প্রথাকে যুক্তি ও তর্কের মাধ্যমে বিচার করতেন। তারা হিন্দু ধর্মের কুসংস্কার ও মূর্তিপূজার তীব্র বিরোধী ছিলেন। সমাজ ও রাজনীতি, সংবাদপত্রের স্বাধীনতা, নারী শিক্ষা এবং জুরি প্রথার সমর্থনে তারা সোচ্চার হয়েছিলেন। সীমাবদ্ধতা, তাদের আন্দোলন ছিল মূলত শহর কেন্দ্রিক এবং উচ্চবিত্ত শিক্ষিত যুবকদের মধ্যে সীমাবদ্ধ। সাধারণ মানুষের সঙ্গে তাদের সংযোগ ছিল কম। মূল্যায়ন, যদিও তাদের আন্দোলন ছিল উগ্রপন্থী, তবুও তা তৎকালীন শিক্ষিত সমাজের মস্তিষ্ককে নাড়া দিতে সফল হয়েছিল। ৮. উডের ডেসপ্যাচ 1854। এর সুপারিশগুলো কি ছিল? একে ম্যাগনা কার্টা বলা হয় কেন? 5+3 8। উত্তর, 1854 সালে চার্লস উড ভারতের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করেন। সুপারিশসমূহ: শিক্ষা দপ্তর, প্রতিটি প্রদেশে একটি করে শিক্ষা বিভাগ ডিপিআই খোলা। বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন। স্তর বিন্যাস, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সুশৃঙ্খল বিন্যাস। সাহায্যদান, বেসরকারি স্কুলগুলিকে সরকারি অনুদান গ্রান্ট ইন এইড প্রদান। ম্যাগনা কার্টা, উডের এই প্রস্তাব ছিল ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর। এর মাধ্যমেই ভারতে নিয়মতান্ত্রিক ও আধুনিক শিক্ষার কাঠামো তৈরি হয়েছিল বলে একে ভারতীয় শিক্ষার মহা অধিকারপত্র বা ম্যাগনা কার্টা বলা হয়। 9. শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শটি আলোচনা করো। 4. উত্তর, 19 শতকের ধর্মীয় সংকীর্ণতার যুগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এক উদার ও মানবিক ধর্মের কথা বলেন। যত মত তত পথ। তিনি প্রচার করেন যে ঈশ্বর লাভের পথ আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক। সব ধর্মের সার কথা একই, পরমেশ্বরে পৌঁছানো। সহজ সরল ধর্ম। তিনি শাস্ত্রীয় জটিলতার বদলে সাধারণ মানুষের ভাষায় ভক্তি ও বিশ্বাসের উপর জোর দেন। সেবা ধর্ম। তার মতে জীবের মধ্যেই শিব বা ঈশ্বরের বাস, তাই মানুষের সেবা করাই হল প্রকৃত ধর্মসাধনা। এই আদর্শই পরবর্তীতে স্বামী বিবেকানন্দের কর্মধারার মূল ভিত্তি হয়। 10. 19 শতকের বাংলার নবজাগরণকে কেন শহর কেন্দ্রিক বলা হয়? এর সীমাবদ্ধতাগুলো কি ছিল? 4+4 8। উত্তর, ইউরোপের রেনেসা বা নবজাগরণের অনুকরণে বাংলায় যে বৌদ্ধিক আন্দোলন শুরু হয়েছিল তা বাংলার নবজাগরণ নামে পরিচিত। শহর কেন্দ্রিকতা, এই জাগরণ ছিল মূলত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ। গ্রামীণ বাংলার বৃহত্তর কৃষক বা শ্রমিক সমাজ এর কোনো সুফল পায়নি। ঔপনিবেশিক চরিত্র, নবজাগরণের নেতারা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ছিলেন। তারা শিক্ষা ও সংস্কারের জন্য ব্রিটিশদের ওপর নির্ভর করতেন, যার ফলে পূর্ণাঙ্গ জাতীয় জাগরণ বাধা পায়। ধর্মীয় বিভাজন, মুসলিম সমাজ এবং নিম্নবর্ণের হিন্দুরা এই আন্দোলন থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। উপসংহার: ডক্টর অনিল শীল একে এলিটিস্ট আন্দোলন বলেছেন, তবে সীমাবদ্ধতা সত্ত্বেও এই নবজাগরণই ভারতে আধুনিক জাতীয়তাবাদের বীজ বপন করেছিল। আশা করি এই প্রশ্ন ও উত্তরগুলো তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য খুব সহায়ক হবে। তোমার যদি কোনো নির্দিষ্ট টপিকে আরও আলোচনার প্রয়োজন হয় তবে অবশ্যই জানাবে। পড়াশোনা চালিয়ে যাও। শুভকামনা।